এ বিষয়ে কথা বলার জন্য নিউজরুম থেকে যুক্ত হবেন সিনিয়র রিপোর্টার ইমদাদ হক। তার সাথে কথা বলছি। ইমদাদ, আমরা ৩ মাসের মতো সময় পেয়েছি এই আমদানির উপর শুল্কটি নেগোশিয়েট করার জন্য, কিন্তু তারপরও আসলে ৩৫% শুল্ক আরোপ করা হয়েছে। এক্ষেত্রে আপনি কি বলবেন যে আমরা কি আরো কিছু করতে পারতাম কিনা? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যেসব পদক্ষেপ নেন সবগুলোই বলা যায় যে অনেকটাই অপ্রত্যাশিত। অঘোষিত বাণিজ্য নীতির আওতায় বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও গত ৩ এপ্রিল যে বাড়তি শুল্ক আরোপ করা হয়, যেটাকে রেসিপ্রোকাল শুল্ক বলা হচ্ছে, এরপরে এই বিষয়ে নেগোসিয়েশন অর্থাৎ চুক্তি স্বাক্ষরের জন্য, সমঝোতার জন্য বাংলাদেশ ৩ মাস সময় পেয়েছিল। ৩ এপ্রিল যখন প্রথমবারের মতো এই ঘোষণা এলো মার্কিন প্রশাসনের পক্ষ থেকে, তখন আমরা খানিকটা দেখেছি যে তড়িঘড়ি করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, সেই সাথে কিছু অংশীজনদের নিয়ে একটা বৈঠক করলেন। বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রধান উপদেষ্টা ট্রাম্পের সাথে কথা বলবেন। পরে আমরা দেখলাম ৭ এপ্রিল তিনি সরাসরি ট্রাম্পকে একটা চিঠি লিখলেন। সেই চিঠিতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক, নানাবিধ ভবিষ্যৎ সম্ভাবনা উল্লেখ করে তিনি লিখলেন যে বাংলাদেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত খানিকটা নমনীয় করা যায় কিনা এই বিষয়টা ভেবে দেখার জন্য অনুরোধ করলেন। এরপরে আমরা যেটা দেখেছি যে বাণিজ্য মন্ত্রণালয় তো এই কনসার্ন মিনিস্ট্রি হিসেবে তাদেরকে অ্যাক্টিভ থাকার কথা, তারা অনেকটা আরামে আয়েসে ঢিমে তালে চললো। এরপরে যেটা দরকার ছিল যে কনসার্ন অর্থনীতিবিদ, বিশ্লেষক যারা যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানি করেন, এই অংশীজনদের সাথে দফায় দফায় বৈঠক করে পরবর্তী করণীয় কী করার দরকার, বাণিজ্য মন্ত্রণালয় এই ক্ষেত্রে খুবই কচ্ছপের গতিতে হেঁটেছে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। তারা ইউএসটিআর এর সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে, এটা সত্য। এপ্রিলের পরে জুনে কয়েক দফা বৈঠক হয়েছে, সবশেষ জুলাই গত বৃহস্পতিবার যে বৈঠকটি হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ধারণা ছিল প্রধান উপদেষ্টা ট্রাম্প প্রশাসনকে চিঠি লিখেছেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক যোগাযোগটা অনেকটাই উচ্চ মাত্রায়, তো এই দিক থেকে হয়তো বাংলাদেশ খানিকটা ছাড় পাবে। তারা কখনোই ধারণাও করেনি। আমরা যখন বাণিজ্য সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তাদের একটা ধারণা ছিল যে এটা হয় বাংলাদেশ ছাড় পাবে, নয়তো বাংলাদেশের ক্ষেত্রে এই সময় আরও ৩ মাস বাড়ানো হবে, এরকম একটা ভ্রান্ত ধারণার মধ্যে ছিল। মোটামুটি বলা চলে যে কূটনৈতিক যোগাযোগ, বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রে পুরো দস্তুর ব্যর্থতার যদি কোনো বড় উদাহরণ হয়ে থাকে তাহলে এই বাণিজ্য মন্ত্রণালয়। বর্তমানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত 1 বছরে যে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে, মোটা দাগে অর্থনীতি মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় ছিল, কিন্তু এই সংকটের মধ্য দিয়ে খানিকটা অনিশ্চয়তা পড়ে গেল। এখন এটার ক্ষেত্রে পুরোপুরি দায় বাণিজ্য মন্ত্রণালয়ের। তারা যোগাযোগ করেছিলেন কার সাথে? ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাথে। সরাসরি যে ওয়াশিংটনে ইউএসটিআর এর প্রতিনিধির সাথে যোগাযোগ করবে, সেখানে খানিকটা ল্যাকিংস বাণিজ্য মন্ত্রণালয়ের ছিল। তারা নির্ভর করেছিলেন ওয়াশিংটনে বাংলাদেশ অ্যাম্বাসেডারের উপর, সেখানে কমার্শিয়াল কাউন্সিলর আছেন তার উপর। সবশেষ বাংলাদেশের যে হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, তিনি গিয়েছেন যুক্তরাষ্ট্রে। ইউএসটিআর এর প্রতিনিধিদের সাথে তিনি দফায় দফায় মিটিং করেছেন। তিনি সেখান থেকে একটা মেসেজ বাংলাদেশকে দিচ্ছিলেন যে আমি এখানে আছি, এদের সাথে কথাবার্তা বলছি, হয়তো এদিক থেকে এই যে সিদ্ধান্ত আমরা খানিকটা ছাড় পাবো। বাণিজ্য মন্ত্রণালয়ের কনসার্ন যে উইং, তাদের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা একদমই কোড করে বলেছেন যে যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে আমরা একটা আলোচনার মধ্যে আছি, সুতরাং এই আলোচনায় অবস্থায় যুক্তরাষ্ট্র যে আমাদের উপর যে সিদ্ধান্তটা দিল এটা অপ্রত্যাশিত। তাদের ধারণা ছিল যে সমঝোতা চলাকালীন সময়ে কোনো সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র দিবে না, কিন্তু এটা যে জাস্ট অজ্ঞতার একটা ফলপ্রসূ উদাহরণ তা আমরা দেখলাম বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে, পুরো দেশ এবং জাতি দেখলো। এতে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য খানিকটা অনিশ্চয়তা পড়বে। এত বৈঠকের পরও আমরা আসলে কাঙ্ক্ষিত ফলাফল পাইনি, যে ৩৫% থেকে সরানো যায়নি। সেক্ষেত্রে আগস্টের 1 তারিখ থেকে যদি ৩৫% শুল্ক কার্যকর হয়, কিভাবে এই বাজারে প্রতিযোগিতা ধরে রাখা সম্ভব? এখানে 2 ধরনের ব্যাখ্যা আছে। প্রথমত যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি বাজার, তৈরি পোশাকের ক্ষেত্রে বড় বাজারগুলোর একটি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি প্রতি বছরই প্রচুর পরিমাণে বিদেশি অর্থ ডলার আমরা তৈরি পোশাকের মাধ্যমে সেই বাজার থেকে নিয়ে আসি। এখন আমাদের সমসাময়িক প্রতিযোগী যে দেশগুলো রয়েছে, চীন রয়েছে, ফিলিপিন রয়েছে, ভিয়েতনাম রয়েছে, পাশাপাশি ইন্ডিয়া রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু শুল্ক আরোপ করা হয়েছে। কিন্তু তারা তাহলে কি আমাদের মতো এইরকম প্রতিযোগিতায় পড়বে? এখানে একটা কথা আছে যে তারা জিএসপি সুবিধা পাচ্ছে, যেটা আমরা কয়েক বছর ধরে এই সুবিধাটা পাচ্ছি না। এদিক থেকে তারা খানিকটা কিন্তু আমাদের দিক থেকে এগিয়ে থাকবে। বলা চলে যে রপ্তানির আয়ের দিকে আমরা একটু ঝুঁকিতে পড়বো। এখানে উল্লেখ করার মতো একটা বিষয় যে বাণিজ্য সচিব বলেছেন যে যুক্তরাষ্ট্র থেকে আমরা কিছু পণ্য আমদানি করবো, এর মাধ্যমে হয়তো খানিকটা
রিলিফ আমরা পেতে পারি। এখানে বাংলাদেশ তাদের প্রয়োজনেই অন্যান্য দেশ থেকে আমদানি করে থাকে। এখন বাড়তি দামে যুক্তরাষ্ট্র থেকে তারা গম কিনবে, ভুট্টা কিনবে, উড়োজাহাজ কিনবে, সমরাস্ত্র কিনবে, এগুলো কিনে যুক্তরাষ্ট্র প্রশাসনকে তারা একটু খানিকটা নমনীয় করার উদ্যোগ নিয়েছে। কিন্তু এই পদক্ষেপগুলো আরও আগে নেওয়া উচিত ছিল। যদি এই সমঝোতার বিষয়টা একটু স্থিতিশীল হতো তাহলে হয়তো বাংলাদেশের এই রপ্তানি ঝুঁকিটা একটু এড়ানো যেত। সব মিলিয়ে বলা চলে যে বাংলাদেশকে এখন কি করতে হবে। এখানে একটা বিষয় একটু উল্লেখ করতে চাই যে ইউএসটিআর, যার কথা আমরা বলছি, যাদের প্রতিনিধিদের সাথে বাংলাদেশ দফায় দফায় মিটিং করছে, তারা কিন্তু একটা প্রতিবেদন দিয়েছিল বেশ কয়েক বছর আগে। প্রতি বছরই তারা বলে আসছে যে বাংলাদেশের ব্যবসার পরিবেশ উন্নত করতে হবে, বাংলাদেশের যে শুল্ক কাঠামো আছে সেটা সংস্কার করতে হবে, বাংলাদেশের যে পদ্ধতিগত ত্রুটি রয়েছে এই সমস্যাগুলোর যদি সমাধান তোমরা করো তাহলে যুক্তরাষ্ট্র থেকেও বাংলাদেশে বিনিয়োগ আসতে পারে। এদিকে কিন্তু বাংলাদেশের খুব একটা মনোযোগ ছিল না। আবার এই যে কপিরাইট আইন, শ্রম অধিকার, শ্রমিক অধিকার, শ্রম পরিবেশ, এইসব ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বেশ কিছু পদক্ষেপও নিয়েছিল। এই পদক্ষেপগুলো যে ওয়াশিংটনে ইউএসটিআর এর কাছে যথাযথভাবে উপস্থাপন করতে হবে, বাংলাদেশ এদিক থেকে ব্যর্থ হয়েছে। বলা চলে যে কূটনৈতিক অভিজ্ঞতা না থাকার কারণে, বাণিজ্য মন্ত্রণালয়ের অজ্ঞতার কারণে এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সেক্ষেত্রে ইমদাদ, 3 সপ্তাহ সময় আছে, এই সময়টা কিভাবে কাজে লাগাতে পারে অন্তর্বর্তী সরকার? এই বিষয়ে কি আর কোনো কিছু করা সম্ভব কিনা, ছোট্ট করে যদি বলেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যখন একটা সিদ্ধান্ত চলে আসে তখন তড়িঘড়ি করে তারা সিদ্ধান্ত চেঞ্জ করে না, পরিবর্তন করে না। এটা তাদের চলমান একটা পলিসি। সো ইমিডিয়েট যে কোনো পরিবর্তন আসবে এইরকম মনে করাটা একদমই বোকামি হবে। চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশকে এগোতে হবে। ইমদাদ, ধন্যবাদ আপনাকে। ইমদাদ হক নিউজ রুম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, আমাদের সিনিয়র রিপোর্টার।